নমস্কার বন্ধুরা, ফের চলে এসেছি আমাদের জীবনের 10টি সমস্যাকে নিয়ে। যে সমস্যা সত্যি সত্যি আমাদেরকে খুব খুব কষ্ট দেয়, শারীরিক মানসিক সব দিক থেকে আমাদেরকে ভেঙে দেয়। তাহলে কি জানতে ইচ্ছে করছে সত্যি সত্যি যে 10টি সমস্যা কি কি? তাই ভেবেছি দেরি করব না, আপনাদের সঙ্গে এই 10টি যে সমস্যা তা আমরা শেয়ার করব। এই 10টি সমস্যা যাদের মধ্যে আছে নিজেরাই কিন্তু পারবেন সমাধান করতে। চেষ্টা যদি না করেন তাহলে ধীরে ধীরে আপনি অনেকখানি দুর্বল হয়ে যাবেন। ফলে আপনি আপনার কোনো কাজে উৎসাহ পাবেন না। যত দিন যাবে তত পিছিয়ে যাবেন, তত মানুষের কাছে পর হয়ে যাবেন, কাউকে কোনো কিছু শেয়ার করতে পারবেন না। এবং আপনার শারীরিক মানব এবং আপনার শরীরের মুখের উজ্জ্বলতা দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তাহলে এই লাইফস্টাইলের আমাদের 10টি সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মনের দুশ্চিন্তা কাউকে না বলতে পারলে সমস্যাটা যেটা হয় সেটা কিন্তু আমাদেরকে অনেকখানি ভেঙে দেয়। একটা মানুষ, সে সারাদিন কাজ করে, নিজের মতো থাকে, নিজের মতো খায়, প্রত্যেকের কাজ টাইম মতো করে দেয়, কিন্তু সে ভালো আছে। আমরা বাহির থেকে তাকে দেখতে পাই, সে সত্যি সত্যি ভালো আছে, কিন্তু আস্তে আস্তে বোঝা যায় যে সে ভেতরে ভেতরে কাঁদছে। কোনো না কোনো একটা কষ্ট, কোনো না কোনো যন্ত্রণা সে মনে মনে পাচ্ছে, এবং ভিতর থেকে ধীরে ধীরে সে ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে একটা খুব বড় লাইফস্টাইলের সমস্যা। নিজে 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 কিছু দুশ্চিন্তা ভোগ করছে, কারুকে সেটা বলতে পারছে না। তাই আপনারা এই দুশ্চিন্তাকে এইভাবে মনের মধ্যে প্রশ্রয় দিয়ে রাখবেন না। এই দুশ্চিন্তা কিন্তু আমাদেরকে এগোতে দেয় না। দুশ্চিন্তা মানুষের মন, মানে মানুষের মনকে খারাপ করে দেয়। এমনই দেখা যায় যে দুশ্চিন্তা করতে করতে মানুষ একসময় রোগে পড়ে যায়। দেখেছেন না, কম বয়সে অনেক মানুষ রোগী হয়ে যায়, আর কম বয়সে রোগী হলে সে ধীরে ধীরে অচল হতে থাকে। তাই দুশ্চিন্তা এতটাই আমাদের জন্য বিপজ্জনক। তাই আপনাদের সামনে আমি অনুরোধ করছি যে আপনাদের যেটা করার দরকার আপনারা সেটা করুন, কিন্তু আপনাদের যেন দুশ্চিন্তা গ্রাস না করে। তাই নাম্বার ওয়ানের যে পয়েন্টটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুশ্চিন্তা। তাই নিজের দুশ্চিন্তা যদি কিছু হচ্ছে সেটা কাউকে আপনি বলুন। বললে হয়তো আপনি সমাধান পেলেও পেতে পারেন, কিন্তু মনের মধ্যে এইভাবে লুকিয়ে রাখবেন না, তাহলে একটা দুশ্চিন্তা আরো একটা দুশ্চিন্তাকে ডেকে আনে। এইভাবে যখন একাধিক দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে আশ্রয় নেয়, তখন ধীরে ধীরে আমাদের শরীরে রোগ আসতে থাকে, ভেঙে পড়তে থাকি, উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, কোনো কাজ করতে পারি না। তাই প্লিজ প্লিজ বন্ধুরা, আমার একটা কথা রাখুন, আজ থেকেই বন্ধ করুন এই দুশ্চিন্তা। এরপরে আমরা চলে আসবো নাম্বার 2 এর পয়েন্ট, নিজেকে সময় দেওয়া। আপনারা কি জানেন এই নাম্বার 2 এর পয়েন্টটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? মানুষ নিজেকে সময় দিতে পারছে না। সকাল শুরু হচ্ছে, রাত হয়ে যাচ্ছে, সারাটা দিন সারাটা দিন যেন নিজের কাজে ব্যস্ত। সকালে উঠে নিজের নিজের যে যার কাজ, কেউ চাকরিতে যাচ্ছে, কেউ ছেলেকে বই পড়াচ্ছে, কেউ বাড়িতে রান্না করছে, কেউ লোকের বাড়িতে কাজে যাচ্ছে। এরকম ভাবে সকাল থেকে পরিশ্রম করতে করতে কখন রাত 10টা বেজে যাচ্ছে টেরই পাওয়া যায় না। তখন একটা সময় নিজের দিকে তাকিয়ে দেখুন তো, একবার আয়নার কাছে গিয়ে দেখুন তো যে আপনি সারাদিনে কতক্ষণ সময় নিজের জন্য রেখেছেন। রাখেননি। সারা দিনটা নয়, অন্তত 10 থেকে 15 মিনিট সময় নিজের জন্য বেয়ার করুন, না হলে নিজের সুবিধা অসুবিধাকে বুঝতে পারবেন না যে কোনটাতে আপনার অসুবিধা হচ্ছে। যখন একাধিক অসুবিধা আপনার সামনে চলে আসবে, আপনার শরীরে চলে আসবে, তখন কিন্তু আপনাকে একটা সময় খুব কষ্ট দেবে, খুব যন্ত্রণা দেবে। তাই আজ থেকে আমি আপনাদের বন্ধুরা রিকোয়েস্ট করছি নাম্বার 2 পয়েন্টে, যে সব সময় পরিশ্রম করবেন না, একটু সময় নিজের জন্য ফাঁকা রাখুন। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য লাভ, কোনটা লোকসান, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অসুবিধা, কোনটা সুবিধা। এগুলোকে জানবার জন্য, বোঝার জন্য আপনি একটু নিজের জন্য সময় বের করুন। এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3 পয়েন্টে আমরা আসি, পরিবারে একসাথে বসে কথা বলা। এই অভাবটা আমাদের অনেকেরই আছে। সংসারে হয়তো একটা ভর্তি সংসারে যে যার সে তার কাজে সকাল থেকে বেরিয়ে গেল, কারোর সময় নেই কাউকে দেওয়ার মতো। এর মধ্যে কি হয়, মনোমালিন্য বেড়ে যায়। সারাদিন
সারা দিনের শেষে অন্তত পরিবারে একসাথে একটা গল্প গুজব করার ব্যবস্থা করুন। আমার তো মনে হয় সারাদিনে মানে রাত্রেবেলায় অন্তত একটা টেবিলে সকলে একসাথে মিলে খাবার খেতে বসুন, কিংবা মেঝেতে একসাথে বলে গোল করে খাবার খেতে বসুন। এই খাবার খেতে বসতে বসতে মানুষ নিজের নিজের কথা, নিজের সংসারের কথা, নিজের সুবিধা অসুবিধার কথা এগুলো একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবে। আর এইভাবে শেয়ার করলে নিজের সুবিধা অসুবিধাগুলো বোঝা যাবে এবং বোঝানোও যাবে। তাই আমার মনে হয় যে পরিবারে এইরকম একটা টাইম রাখা দরকার, প্রত্যেকে যেন একসাথে গল্প করতে পারে। এখন এক একটা ফ্যামিলি দেখা যায় যে তারা পরিবারকে সময় দেয় না, তাদের সময়টা বাইরে কেটে যায়, কিংবা ঘরের মধ্যে থেকেও একে অপরকে সময় দিতে পারছে না। আহ, বিভিন্ন কাজে বিভিন্ন প্রোগ্রামে কেটে যাচ্ছে, কিন্তু সময় দেওয়াটার যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সংসারে থেকে বুঝে উঠতে পারি না। এক একটা বড় বড় ঝগড়া এসে উপস্থিত হয়, তখন এই ঝগড়ার মধ্য দিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হলে তখন আমরা কি করি, তখন মনের মধ্যে জমাট হয়ে থাকা একসঙ্গে অনেক অসুবিধার কথা একবারে বেরিয়ে যায় মুখ থেকে। তখন এগুলো হচ্ছে চাপা থাকা কথা। তাই একদিনে না বের করে প্রতিদিন একটু একটু করে পরিবারের সাথে সময় দেন এবং পরিবারকে বোঝান, পরিবারও আপনার সাথে থাকবে। এতে করে এটা করলে কি হয়, পরিবারের সঙ্গে থাকা হয়। আমরা পরিবারের সঙ্গে থেকে পরিবারের কি আছে কি নেই, কোনটা দরকার, এগুলো বুঝে উঠতে পারি না, কারণ আমরা পরিবারকে সময় দিই না। তার জন্য মনোমালিন্য থেকে, ঝগড়ার থেকে একটাই ভালো উপায় বাঁচবার, সেটা হচ্ছে পরিবারকে সময় দেয়া। আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসি, নাম্বার 4। টাকা রোজগার হচ্ছে কিন্তু সুখ নেই। এটা কিন্তু মারাত্মক একটা পরিস্থিতি, যেটা আমাদের ভীষণ ভীষণ ভাবে কষ্ট দেয়। টাকা রোজগার করছি অনেক, কিন্তু সুখও নেই, শান্তিও নেই, দিনের পর দিন টেনশন বেড়েই যাচ্ছে। ওটা বাস্তব সমস্যা এটা বন্ধুরা। এই যে লাইফস্টাইলে 10টা সমস্যা, বাস্তব সমস্যাগুলো আপনাদের বলছি, তার মধ্যে এটা একটা ভাইটাল পয়েন্ট। সেটা হচ্ছে রোজগার প্রচুর হচ্ছে কিন্তু শান্তি নেই। অনেক গরিব মানুষ আছে যারা পথের ধারে বসেছে, কিন্তু তারা শান্তিতে আছে। আবার এমনও অনেক জায়গায় দেখা যায় যে 4-5 তলা বিল্ডিং এর মধ্যে আছে, একদম সব সুখ তাদের, সব সব সুবিধা তাদের হাতের মুঠোয়, কিন্তু টেনশনে ভুগছে। তাই সবকিছুটা শেয়ার করা, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা, সামঞ্জস্য বজায় করে চলা, এগুলোর মধ্য দিয়ে আমাদের এটা হয় না। সবসময় আমরা এই যে চাহিদা, মানুষের চাহিদা কখনো পূরণ হয় না, এই যে চাহিদাগুলো থেকেই যায়, আর এই চাহিদাগুলোর জন্য আমাদের টেনশন রয়ে যায়। তাই যেটুকু আপনি অবস্থার মধ্যে আছেন সেটার মধ্যেই ভালো থাকার চেষ্টা করুন। আপনি নিজেকে নিজে বলুন যে আমি ভালো আছি, এর চেয়ে আর কে সুখে আছে। আমাকে ভগবান যেটা দিয়েছেন, কিংবা আমার যেটা আছে, যেটা আমার কাছে আছে, সেটা নিয়ে আমি সুখে থাকি এবং এটাকে আমি আরো বাড়িয়ে তোলার চেষ্টা করি। এরকম অবস্থার মধ্যে সবাই পড়ে, আমিও পড়েছি। একটা কিছু হঠাৎ করে চাপ এলো, তখন সেই চাপটাকে আপনি মাথায় নিতে পারবেন না যদি সব সময় এরকম ভাবে টেনশন করতে থাকেন। তাই টাকা রোজগার করতে হয় এবং সেই রোজগারের টাকা সৎ উপায়ে, সৎ কাজে লাগাতে হয়, তাহলে মানুষের টেনশন কমে যায়। আমি টাকাও রোজগার করছি, অথচ টাকাগুলোকে ঠিক মতো ব্যবহার করতে পারছি না। টাকা রোজগার করতে পারে অনেকই মানুষ, কিন্তু সেই টাকার সৎ ব্যবহার যারা করতে পারে তাদের আয় করে লাভ আছে। এই জিনিসটা অবশ্যই মাথায় ধরে রাখুন। টাকা সৎভাবে রোজগার করে সৎ উপায়ে কাজে লাগানো, এটা যদি আমরা করতে থাকি তাহলে টাকা আসার আরো সুযোগ থাকে। আর সুযোগ থাকলে আমাদের টেনশন কমতে থাকে, চাহিদাগুলো সময় মতো পূরণ হবে। একসাথে সব চাহিদা পূরণ হতে পারে না, এটা আমাদের বোধ থাকা উচিত। টাকা আসে, আবার খরচেরও পথ আছে, তাকে ঠিকঠাক ভাবে খরচও করতে হয়, যাতে করে লোকসান কম হয়, লাভে বেশি থাকা যায়। সুবিধা অসুবিধাগুলো সময় মতো দূর করতে হয়। এই বোধগুলোর যারা রোজগারি তাদের মাথায় থাকলে তাদের আর সমস্যা হয় না। তাই শান্তি যাতে লাভ করা যায় এবং শান্তি যাতে যাতে বজায় থাকে, সেই কাজগুলো করতে হয়। এবং এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে টাকাতেই কেবলমাত্র সুখ শান্তি নেই, টাকাতেই সব যে সুবিধা লুকিয়ে আছে এমনটাও নয়, টাকাই যে টেনশন কমায় এমনটাও নয়, এটা বুঝতে হবে। আর টাকাই জীবনের যে সবকিছু এমনটাও নয়। এই বোধটা যাদের মধ্যে থাকবে তাদেরকে ভবিষ্যতে কষ্ট পেতে হবে না।
চলে আসি নাম্বার 5-এ। মোবাইলের আসক্তি জীবনের গতি কমিয়ে দেয়। এটা কিন্তু ভুল কথা নয়, এটা একটা ভাইটাল সমস্যা। বিশেষ করে স্টুডেন্টদেরকে নষ্ট করে দিচ্ছে এই মোবাইলের যে মোবাইলের প্রতি আসক্তি। ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে করে একটা ছেলে যখন মোবাইলের প্রতি তার নেশা বেড়ে যায়, সে নিজের দিকে ঝুঁকে কম, নিজের খাওয়া, নিজের পড়া, নিজের পড়াশোনা, নিজের কাজ, নিজের জন্য কিছু চিন্তা, কারোর জন্য কিছু করণীয় সবগুলোকে ভুলে যায়। ফলে তার ঘন্টার পর ঘন্টা কেটে যায় এবং তার চোখের ক্ষমতা, চোখের দৃষ্টিশক্তি দিনের পর দিন কমতে থাকে, চোখ খারাপ হতে থাকে। এই তো সেদিন আমি ট্রেনে যাচ্ছিলাম, দেখলাম একজন ভদ্র মহিলা, তার প্রায় 42-44 বছর বয়স, দুটো বড় বড় ছেলে। হঠাৎ করে তার সাথে পরিচয় হলো। জিজ্ঞাসা করলাম যে আপনার এই দুটো ছেলে কি আপনার? জিজ্ঞাসা করলাম, তো ওই মহিলা বললেন যে হ্যাঁ, এই দুটো ছেলে আমার, কিন্তু ছেলে দুটো হলেও অনেকেই বলে যে আপনি খুব ভাগ্যবতী, আপনার দুটো ছেলে, কিন্তু আমি সব থেকে বেশি অশান্তিতে আছি। আমাকে যখন ওই মহিলা এইভাবে শেয়ার করলো, তখন আমিও বললাম আচ্ছা তাহলে আহ, কেন আপনি এরকম ভাবছেন, কিংবা আপনার সাথে হয়েছেটা কি? তখন আমাকে ওই মহিলা বললেন যে আমার দুটো ছেলেরই চোখ খারাপ হয়ে গেছে। আমি বললাম কেন? না, তাদের রেটিনা প্রবলেম হয়ে গেছে, ছোট থেকে এক নাগাড়ে ফোন দেখে ফোনের প্রতি এতই আসক্তি, এখনো পর্যন্ত কিন্তু আমি ওদের মানে এই নেশাটা ছাড়াতে পারিনি। এত বড় হয়ে গেল, দুজনেই কলেজে পড়ছে, কিন্তু ওদের দৃষ্টিশক্তি এতটাই কম, রেটিনা স্পেশালিস্ট বিভিন্ন দিক থেকে ওদের চিকিৎসা চালাচ্ছেন এবং ট্রিটমেন্ট করছেন, কিন্তু কোনো মতেই ওদের রেটিনার কোনো উন্নতি হচ্ছে না। তাই চিকিৎসক বলেছেন যে ভবিষ্যতে ওদের এতটাই পরিমাণে দৃষ্টিশক্তি কমে যাবে যে ওদের আর ট্রিটমেন্ট হবে না, এরকমও কথা নাকি চিকিৎসক বলেছেন। তাই রেটিনা প্রবলেম দিনের পর দিন বেড়ে চলেছে ওদের। এই কথাটা শুনে আমি আঁতকে উঠলাম। আমি ভাবলাম যে এই মহিলার দুটো ছেলে ফোনের প্রতি এতই আকৃষ্ট, ওরা এখনো পর্যন্ত আমি ট্রেনের সিটে বসে বসে দেখছি ওরা দুটি ছেলে কি সুন্দর ফোন দেখছে, ফোনের প্রতি আসক্তি এতটা। তো এইভাবে মানুষ ফোন দেখে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে, সময়কে অপচয় করে। দেখুন, আধুনিক যুগ, আমি জানি স্মার্টফোন ছাড়া চলে না, এখন সবকিছুই কাজ হচ্ছে অনলাইনে, কিন্তু এটাও আমাদের বোঝা দরকার যে প্রত্যেকটা জিনিসের ভালো প্রভাব এবং মন্দ প্রভাব আছে। মন্দ প্রভাবটা থেকে এড়িয়ে যে ভালো প্রভাবটাকে আনা দরকার, এবং এটাকে সৎ উপায়ে সৎ কাজে যতটুকু দরকার ততটুকু কাজে লাগানো ভালো। এটা বিষয়ে আপনি কি মনে করেন সেটা কমেন্ট বক্সে দেবেন। নেক্সট দিন একটা ভিডিও করব যে মোবাইলের প্রতি আসক্তি কিভাবে কমানো যায়, এটাও কিন্তু আমাদের প্রত্যেককে মানে বুঝতে হবে। এরপরে আমরা নাম্বার 6-এ আসবো, নিজের ভবিষ্যৎ নিয়ে নিজের ভয় করা, যেটা আমাদেরকে প্রচুর প্রচুর উইক করে দেয়। নিজের ভবিষ্যৎ তো নিজে গড়বো, আমার কর্ম আমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই সঠিক সময়ে সঠিক কর্ম অবশ্যই আমাদের করা দরকার। যদি আমরা ভাবি যে আমরা পরে করব, কিংবা আমাদের সবসময় লেজি ভাব থাকে, তাহলে একটা ভয় তো লাগবে। আর এই ভয় আমাদের করা চলবে না। ভবিষ্যতে আমাদের চাকরি হবে তো, জীবনে বড় হব তো, এস্টাবলিশ করতে পারবো তো নিজেকে। যদি না পারি তাহলে কি হবে? এই আমার বাবা মা আমার জন্য এত করেছেন, ওই লোকটা আমার জন্য এত করেছেন, পরিবারের এই লোকটা আমার জন্য এত কিছু আশা করে থাকেন, আমি যদি না করতে পারি তাহলে তো ওরা নিশ্চিন্তায় পড়ে যাবে। এইরকম ভাবে নিজের মধ্যে টেনশন বাড়াতে নেই। যত এইভাবে বাড়াতে থাকবেন, তত বুঝতে পারবেন যে আপনি কত ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি কত পিছিয়ে পড়ছেন। তাই আজ আমি বলছি, আপনারা শুনুন, ভবিষ্যতের জন্য চিন্তা নেই, আপনি এখন এই মুহূর্তে সবসময় প্রেজেন্টের কথা ভাববেন। একটা মানুষ সব সময় হলে পাস্টের কথা চিন্তা করে, না হলে ফিউচারের কথা চিন্তা করে, যা তাদেরকে একবারে পিছিয়ে দেয়। মানুষ ভুলেই যায় প্রেজেন্টে সে আছে এবং প্রেজেন্টের কথাই তার চিন্তা করা দরকার। আপনি আমার একটা কথা শুনুন, আপনি যে অবস্থায় আছেন, প্রেজেন্টে যেভাবে আছেন, সেই পরিস্থিতিটাকে রিয়েলাইজ করুন, সেই পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আপনি এরকম ভাববেন না যে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন না। এই নেগেটিভ চিন্তাটাকে আপনি এক্ষুনি বিদায় দেন, এই আশঙ্কাকে এক্ষুনি আপনি বিদায় দেন, তাহলে আপনি জীবনে বড় হতে পারবেন। নিজে কিছু করুন যেটা আপনার ভবিষ্যতে কিছু হবার জন্য একটা রাস্তা করে দেয়। কিছু কাজ এমন করতে হবে যেটা আমি ভবিষ্যতে এর উপর দাঁড়াতে পারি, এরকম কাজ করতে হবে। এবং নিজের আশা নিয়ে, নিজের কনফিডেন্স নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে আমরা পারবো। আমরা যদি আমি আমি এই কাজটা করছি, আমি যদি এটা না পারি তাহলে চলবে না, আমাকে পারতেই হবে এবং আমি পারছি। সবসময় প্রেজেন্টে থেকে
প্রেজেন্টে যেটা হচ্ছে কিংবা আপনি যেটা করছেন এবং প্রেজেন্টে সবসময় পজিটিভিটিটাকে রিয়েলাইজ করুন, তাহলে দেখবেন ভবিষ্যতের জন্য চিন্তাটা দেখবেন একদম চলে গেছে। এই ভয় হয়ে চিন্তা হয়ে আমরা কিছু করতে পারি না। নাম্বার 7-এ চলে আসি আমরা। ভালো মানুষকে সহজে পাওয়া যায় না, এটা একটা খুব ভালো পয়েন্ট যেটা আমাদেরকে একটু বুঝে শুনে করতে হয়। ভালো মানুষ, কিছু মানুষ আছে যার সঙ্গে আমাদের এমন এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যা হয়তো বিশ্বাস করছি কিন্তু সে বিশ্বাসঘাতকতার কাজ করলো আমার সাথে। ভালো মানুষের সাথে সম্পর্ক করুন, মানুষকে বুঝুন, তার সাথে মিশুন। প্রথমেই তাকে আপনার সমস্ত গোপন কথা শেয়ার করবেন না। সব প্রথমেই আপনি আপনার দুর্বলতার জায়গাগুলোকে দেখাবেন না। যদি আপনি তা করেন তাহলে আপনি কিন্তু ফাঁকে পড়বেন এবং আপনাকে সে এক সময় চোখে ধুলো দিয়ে চলেও যেতে পারে। তাই সম্পর্ককে ঠিকভাবে তৈরি করুন, সম্পর্ককে ঠিকভাবে বাঁচিয়ে রাখুন, অবশ্যই করুন। আজকালকার অনলাইনের যুগ, আপনি হয়তো ফোনে ফেসবুকে কারোর সাথে সম্পর্ক করলেন, সে সম্পর্ক তাকে আপনি দেখেন না, চেনেন না, এরকম অনেক আশেপাশে হচ্ছে, দেখা যাচ্ছে। অথচ তার সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, চিনলেন না, দেখলেন না, মিশলেন না, শুধু দূর থেকে একটা সম্পর্ক তৈরি করে নিলেন এবং আপনার সমস্ত কথা তাকে বলতে রইলেন। এক সময় যে সে আপনার সুযোগ নেবে না, তার কি গ্যারেন্টি আছে বলতে পারেন? তাহলে আজকে আমি আপনাকে এটাই বললাম যে এখনকার দিনে ভালো মানুষের অভাব, ভালো মানুষ পাওয়া যায় না। তাই সম্পর্ক দেখে শুনে করুন, বিশ্বাস দেখে শুনে করুন, সচেতন হয়ে সজাগ থেকে সম্পর্ককে টিকিয়ে রাখুন, তবেই আপনি লাভে থাকবেন। এমন সম্পর্ক করুন যাতে আপনি লাভটা পান বেশি। নাম্বার 8-এ যেটা হচ্ছে নেশা গেম শর্টস, যা কনসেন্ট্রেশনকে নষ্ট করছে বাচ্চাদের। মোবাইলে বিভিন্ন রকমের শর্ট স্ক্রোল করে করে দেখতে 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 নিজের কনসেন্ট্রেশন কতটা ফেলিওর হয় এটা আমরা জানি না। নিজেরা দেখি, বাচ্চারা পাশে আছে, বাচ্চারাও দেখে, প্রথমে আমরা দেখাই, না হলে ওরা দেখবে কোথা থেকে। তাই ছোট বয়সে কনসেন্ট্রেশনকে কেমন ভাবে ভেঙে দিচ্ছে আমরা নিজেরাই দেখছি। গেম তো আছে, গেমটা চালালে বাচ্চাটা খেয়ে নিচ্ছে, গেমটা চালালে সমস্ত কাজটা হয়ে যাচ্ছে, তাহলে গেমটা নিয়ে আমরা আশ্রয় নিচ্ছি। কিন্তু এই গেম দেখে দেখে বাচ্চাটার মাইন্ডের কি পরিস্থিতি হচ্ছে একবার চিকিৎসকের সাথে আলোচনা করে দেখুন। এর ক্ষতিগ্রস্ত প্রভাবগুলো একবারও চিন্তা করেছেন যে গেম দেখলে কি হয়, শর্টস দেখলে, এত শর্টস দেখলে কি কি হয়? তাই কনসেন্ট্রেশনকে নষ্ট হতে দেবেন না, তাহলে পড়াশোনা এবং অন্যান্য ভালো কাজগুলির প্রতি মনোযোগ কমে যাবে। কনসেন্ট্রেশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে এগিয়ে দেয়, সমস্ত কাজগুলোকে শিখতে বাধ্য করে এবং সেই কাজগুলোকে মনোযোগ দিয়ে বুঝে নিতে সাহায্য করে এবং সেটা আমরা মনে রাখতে পারি। তাহলে প্লিজ প্লিজ আপনারা শর্টস, গেম, নেশা দ্বারাই ওই ফোকাস গুলোকে নষ্ট করবেন না। চলে আসি নাম্বার 9-এ। শরীর খারাপ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়ার অভ্যাস, অবশ্যই এর প্রতি আপনারা নজরদারি করুন আজ থেকে। শরীর খারাপ হচ্ছে না, শরীর ভালো আছে, বাসি খাচ্ছি, পচা খাচ্ছি, খারাপ খাবার খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, স্টল ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, সবকিছু খাচ্ছি, আমি তো কই, আমার তো মেদ শরীরে হয়নি, আমি তো কই মোটা নই, আমার তো কই শরীরে সুগার নেই, অনেক মিষ্টি খাচ্ছি, অনেক তৈলাক্ত খাবার খাচ্ছি, কই আমার তো অ্যাসিডিটি হচ্ছে না, কই আমার তো কোলেস্টেরল হাই হচ্ছে না, অন্যদের থেকে তো আমি খেয়ে ভালোই আছি, বরং যারা খাচ্ছে না তারা খারাপ আছে। যতক্ষণ বাঁচবো ততক্ষণ ভালো করে খেয়ে বাঁচবো, যতদিন আছি যেমন ভাবে খুশি বেঁচে নেব না, একদম রং। যতক্ষণ আমরা আছি ততক্ষণ ভালোভাবে বাঁচবো, সুন্দর স্বাস্থ্য নিয়ে বাঁচবো, সুন্দর মন নিয়ে বাঁচবো। যেই অ্যাসিডিটি হলো, যেই শরীরে অসুস্থ হলো, তখন এর কারণ অনুসন্ধান করলাম, সত্যি তো আজ আমি কি খেয়েছি সকাল থেকে, এছাড়াও আমি কাল কি করেছিলাম, আচ্ছা কেন আমার এরকমটা হলো, এরকমটা ভাবতে থাকি। কখন নজরদারি করি? হওয়ার পর। কিন্তু না, স্বাস্থ্যকে আগে গুরুত্ব দিতে হয়। প্রতিদিন সকালে শরীর চর্চা, একটু ভালো মন্দ খাওয়া, একটু ভালো ভালো খাবার খাওয়া, যেগুলো শরীরকে ভালো রাখে, সুস্থ রাখে। খেতে হয়তো খারাপ, 2-4টা সেরকম খাবার খাই না, আমি তো সারাদিনে যা মন যায় তাই খাই, যা তৃপ্তিতে আসে, যা পেট ভরায় তাই খাই। কিন্তু কিছু এমন খাবার খেতে হয়, এমন কিছু করতে হয় যাতে করে আমার শরীরটা ভালো থাকে, কারণ এই শরীরটা নিয়ে তো আমি দৌড়াবো, ছুটবো, মানুষের সাথে কথা বলবো, আয় করব, ব্যয় করব, তাই না, পড়াশোনা করব। তার জন্য এই স্বাস্থ্যকে অবশ্যই এখন থেকে গুরুত্ব দেন, না হলে ভবিষ্যতে এই স্বাস্থ্যকে আপনাকে বয়ে বেড়াতে আপনার বিরক্ত বোধ হবে। তার জন্য প্লিজ বন্ধুরা, স্বাস্থ্যকে অবশ্যই গুরুত্ব দেন। নাম্বার 10, সেটা হচ্ছে সুখের মুহূর্তকে কেউ অনুভব করতে পারে ব্যস্ত, তাহলে ছোট ছোট আনন্দগুলোকে কিভাবে আমরা উপভোগ করব?
সেলিব্রেট কিভাবে করব? ছোট ছোট আনন্দগুলোই তো আমাদের মনে অনেকখানি কষ্টকে দূর করে দেয়, কিন্তু আনন্দটা ছোট বলে ওটাকে আমরা তোয়াক্কা করলাম না। এই সুখকে যদি আমরা তোয়াক্কা না করি তাহলে আমাদের মানে সেই আনন্দটা পাবো কোথা থেকে? সময় অসময়, তো সময় বিভিন্ন রকমের সুখকে অনুভব করবার সুযোগ দিন। আপনাদের দেখে ছোটরাও শিখবে। তো এই সুখকে আমাদের অনুভব করার সময় দিতে হবে এবং অনুভব করতেই হবে। আজকের আমাদের এই 10টা যে লাইফস্টাইলের বাস্তব যে সমস্যা, এই সমস্যাগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্যই, কারণ আমার মতো মানুষেরও এই যে আমি কথা বলছি এর মধ্যে হয়তো 10টার মধ্যে 5টা সমস্যা আমার নিজেরই আছে। আপনি দেখছেন এর 10টা সমস্যা হয়তো আপনার মধ্যে আছে। তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং যাতে সংশোধন করা যায় আজ থেকে এখন থেকে চেষ্টা করতে হবে, লেগে পড়তে হবে। আমার সন্তান আছে, আমার পরিবার আছে, এদের যেন আমার দেখে আমার মতো দশাটা না হয় এবং আমি যাতে এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারি, সেগুলো সেগুলো আমাদেরকে সতর্ক, সেই দিক থেকে আমাকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এই 10টা সমস্যার মধ্যে কোনটা আপনার আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এর থেকে আপনারা কতটা উপকার পেলেন আমাকে অবশ্যই বলুন। আজকে এখান পর্যন্তই, কালকে নিয়ে আসবো আপনাদের জন্য একদম দরকারি ভিডিও। ধন্যবাদ।